হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু এক্সাম মাস্টার ইউটিউব চ্যানেল। আজকে তোমাদের আমি ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসআই মেন্সের রিজনিং এর একটা খুব ইম্পর্টেন্ট টপিক লিনিয়ার অ্যারেঞ্জমেন্ট, সেটা আমি তোমাকে দেখাবো। তাহলে আমরা প্রশ্নটা দেখে নিই। এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে আমরা এত বড় স্টেটমেন্টটা বারবার রিড না করে আমরা এর থেকে একটা রাফ তৈরি করে নেবো, যাতে খুব সহজেই আমরা উত্তরটা করতে পারি। তাহলে আমরা রাফটা করে নিই এই সাইডে, ঠিক আছে? 6 persons are sitting. 6 persons are sitting in a row. They are A, B, C, D, E and F. বলেছে C is not sitting. C is not sitting beside D. C is not sitting. C is not sitting beside D. C is not sitting beside D. Who is sitting on the right, extreme right? বলেছে ডি, যে নাকি এক্সট্রিম রাইটে বসছে। তাহলে ডি কে আমরা এক্সট্রিম রাইটে নিয়ে এলাম। আবার ইনফরমেশনটা পড়ি। সি ইজ নট সিটিং বিসাইড ডি, হু ইজ সিটিং অন দ্য এক্সট্রিম রাইট। তোমরা এটা খেয়াল করবে, যখনই একটা হু বসবে, হুর আগে যেই ওয়ার্ডটা থাকবে মানে ডি, এখানে যে কথাটা বলা হচ্ছে সেটা ডি এর সম্বন্ধে বলা হবে। তাহলে আমরা প্রশ্নটা করি, সি ইজ নট সিটিং বিসাইড ডি, হু ইজ সিটিং অন দ্য এক্সট্রিম রাইট। মানে সি যে নাকি ডি এর পাশে বসবে না এবং ডি যে নাকি এক্সট্রিম রাইটে বসবে, তাহলে সি এক্সট্রিম রাইটে বসবে। তারপরে ইনফরমেশন চলে, ই ইজ বিটুইন এ এন্ড সি। ই ইজ বিটুইন এ এন্ড সি। তাহলে বলছি ই ইজ বিটুইন এ এন্ড সি। আমরা এই স্টেটমেন্টটাকে আবার আরেকটা ভাবে লিখতে পারি। তাহলে তোমরা আবার দেখো, ই ইজ বিটুইন এ এন্ড সি। এখানে ই ইজ বিটুইন এ এন্ড সি, এই স্টেটমেন্টটাকে আমরা আরেকভাবে লিখতে পারি, ই ইজ বিটুইন এ এন্ড সি। ই ইজ বিটুইন এ এন্ড সি। তারপরে স্টেটমেন্টে আমরা চলে যাই, A is not sitting beside F and D. A is not sitting beside F and D. তাহলে বলতে পারি A is not sitting beside F and D. A is not sitting beside F and D. A is not sitting beside F and D. তাহলে তারপরে কি বলেছে আমরা চলে যাই, B is between F and D. B is between F and D. বলেছে B is between F and D. এই স্টেটমেন্টটা আমরা আরেকভাবে লিখতে পারি, B is between F and D. B is between F and D. তাহলে আমরা সবকটা স্টেটমেন্ট আমরা রাফ আকারে করে ফেললাম এবং দেখো আমরা এর থেকে খুব সহজেই আমরা উত্তরটা করতে পারবো। আমরা এই রাফটা করার কারণ হলো এত বড় স্টেটমেন্টটা বারবার পড়া আমাদের পক্ষে সম্ভব হয় না পরীক্ষার ক্ষেত্রে, তাই আমরা একটা রাফ করে নিলাম। এবার আমরা অঙ্কটা কিভাবে অ্যাপ্রোচ করবো তোমরা একটু দেখো। প্রথমে বলেছে ডি যে নাকি এক্সট্রিম রাইটে আছে। তাহলে আমরা জানি 6%, 6জন ব্যক্তি আছে। তাহলে তার যদি এক্সট্রিম রাইটে আমরা ডি কে পেয়ে যাই, তাহলে নিশ্চয়ই এর আগে 5জন ব্যক্তির সিট আছে, 1 2 3 4 5 6। বলেছে ডি এক্সট্রিম রাইট এবং ডি পাশে সি বসবে না। ঠিক আছে, আমরা ডি এর পাশে সি কে বসাবো না। তাহলে আমরা প্রথম স্টেটমেন্টটা আমরা হয়ে গেল। এরপরে দেখি ডি এর আর সম্বন্ধে আর কি বলেছে। বলেছে ডি বি যে নাকি ডি আর এফ এর মাঝখানে বসবে, বি বা বি যে নাকি ডি এফ এর মাঝখানে বসবে। তাহলে আমরা এখানে ডি পেয়ে গেছি। আমরা কখনোই ডি আর এফ এর মাঝখানে বি কে বসাতে পারি না, কারণ আমরা জানি এর পরে আর কোনো সিট নেই। নিশ্চয়ই ডি আর এফ এই জায়গাটা বসবে, তাহলে আমরা বি কে এখানে বসাতে পারবো। এখানে অবশ্যই পরে বসানো যাবে না, কারণ আর সিটই নেই, যা বসাতে হবে এদিকে। তাহলে ডি, এই ডি আর এফ এর মাঝখানে বি কে বসাবো। ডি আর এফ এর মাঝখানে আমরা বি কে বসিয়ে দিলাম। তাহলে দেখো আমার এই স্টেটমেন্টটা শেষ হয়ে গেল। এখানে যেহেতু সি সি আর বসবে, সি এর অপশনটা ডিলিট হয়ে গেল, তাই এটা আমরা মুছে দিই। এখন 3খানা মাত্র সিট পড়ে আছে। এই 3টা সিটের মধ্যে বলে দিয়েছে এ যে নাকি এফ আর ডি এর পাশে বসবে না, এ যে নাকি এফ আর ডি এর পাশে বসবে না, এ যে নাকি ডি আর এফ এর পাশে বসবে না, এফ এর পাশে বসবে না। তার মানে
এ কখনো এখানে বসবে না। তাহলে এ যখন কখনো এখানে বসবে না, তাহলে এ কোন জায়গাটা বসতে পারে? এ নিশ্চয়ই এই দুখানা সিটের মধ্যে এক জায়গায় বসবে। তাহলে আমরা এটা মুছে দিই, এ যখন এখানে বসবে না। তাহলে এ আমরা দেখতে পেলাম এ যদি এফ এর পাশে না বসে, তাহলে নিশ্চয়ই এই দুটো এর প্রবাবল সিট। তাহলে আমরা দেখি তারপরে স্টেটমেন্টে বলেছে, এটা আমাদের হয়ে গেল, এমাত্র করে দিলাম। বলেছে এ এবং সি এর মাঝখানে ই বসবে, এ এবং সি এর মাঝখানে ই বসবে। দেখো এখানে যদি আমরা এ কে বসাই, তাহলে আমাদের সি কে এখানে বসাতে হবে, কিন্তু আমরা জানি এখানে অলরেডি এফ বসে গেছে। তাহলে আমাদের অবশ্যই একটাই অপশন আছে এ, যে নাকি এখানে বসবে। তাহলেই আমরা এ এবং সি এর মাঝে কাকে বসাতে পারবো? ই কে বসাতে পারবো। দেখো আমরা খুব সহজেই এক অ্যাপ্রোচেই অঙ্কটা করে ফেললাম, আমাদের কোনো ডাউটের কোনো জায়গা থাকলো না। তোমরা এইভাবে অঙ্কটাকে যদি অ্যাপ্রোচ করো, তাহলে খুব সহজেই খুব অল্প সময়ের মধ্যে অঙ্কটা সলভ করতে পারবে। তাহলে এর এগেনস্টে কিছু কোশ্চেন আছে যেটা আমি তোমাদের দেখাচ্ছি। তাহলে আমরা প্রশ্নটা শুরু করি। হু ইজ ইমিডিয়েট রাইট অফ এ? প্রশ্ন বলেছে হু ইজ ইমিডিয়েট রাইট অফ এ। তাহলে আমরা দেখি ইমিডিয়েট রাইট অফ এ, হ্যাঁ এই এ, তার ইমিডিয়েট রাইটে কি আছে? ই। ইমিডিয়েট, হু ইজ ইমিডিয়েট রাইট অফ এ, আমরা পেয়ে গেছি উত্তর ই। তাহলে ই কোথায় আছে? অপশন ডি ইজ কারেক্ট। তারপরে প্রশ্ন চলে যাই, হু ইজ সিটিং বিটুইন ই এন্ড এফ? হু ইজ সিটিং বিটুইন ই এন্ড এফ? ই এবং এফ এর মাঝে কে আছে? তাহলে ই আর এফ এর মাঝখানে কি আছে? সি। হু ইজ সিটিং বিটুইন ই এন্ড এফ? ই আর এফ এর মাঝখানে কি আছে? সি আছে। তাহলে আমরা সি কোথায় পেয়ে যাবো? এই অপশন কারেক্ট। তারপরে প্রশ্ন কি বলেছে, হু ইজ সিটিং ইমিডিয়েট লেফট অফ ডি? হু ইজ সিটিং ইমিডিয়েট লেফট অফ ডি? তাহলে ইমিডিয়েট লেফটে কে আছে? এই ডি, তার ইমিডিয়েট লেফটে কে আছে? বি। তাহলে আমরা 3 নম্বর প্রশ্ন সলভ করলাম যে ডি এর ইমিডিয়েট লেফটে আছে বি, তাহলে বি কোথায় আছে? অপশন সি ইজ কারেক্ট। তাহলে দেখো খুব সহজেই আমরা কোশ্চেনগুলো সলভ করে ফেললাম, এবং আমরা এখন পরের প্রশ্নের দিকে এগিয়ে যাই। তাহলে আমরা আমাদের সেকেন্ড কোশ্চেনের দিকে এগিয়ে যাই। কি বলেছে? 8 persons A, B, C, D, E, F, G and H are sitting in 2 rows opposite to each other. তাহলে বলেছে 8 persons are sitting in a row opposite to each other. Each row has 4 persons. মানে 8 জন ব্যক্তি আছে এবং একটা রোতে 4 জন করে বসবে, এবং রো দুটো একে অপরের অপোজিটে বসবে। তাহলে আমরা একটা ডায়াগ্রাম করতে পারি, ডায়াগ্রাম 1 2 3 4, আর একটা রোতে 1 2 3 4, এই ধরনের সিটিং অ্যারেঞ্জমেন্ট এখানে দিয়েছে। তাহলে আমরা ইনফরমেশনটা পড়বো এবং উত্তর করব। কিন্তু এই ধরনের সিটিং অ্যারেঞ্জমেন্টের ক্ষেত্রে ইনফরমেশনটাকে একটা কনসাইজে বা একটা রাফ করতে হবে, যাতে সহজেই আমরা অঙ্কটা করতে পারি, যাতে বারবার ইনফরমেশনটা রিড না করতে হয়। তাহলে আমরা করি, একটা রাফ করব। বলেছে বি অ্যান্ড সি আর সিটিং ইন front of each other. বলেছে বি এবং সি সিটিং ইন ফ্রন্ট অফ ইচ আদার। তাহলে প্রথম অপশনটা নিই, বি অ্যান্ড সি আর সিটিং ইন ফ্রন্ট অফ ইচ আদার। সেকেন্ড অপশনের দিকে যাই, সি ইজ বিটুইন ডি অ্যান্ড এফ। সি ইজ বিটুইন ডি অ্যান্ড ই। সি ইজ বিটুইন ডি অ্যান্ড ই। তাহলে হচ্ছে সি ইজ বিটুইন ডি অ্যান্ড ই। এই অপশন, এই স্টেটমেন্টটা আমরা আরেকভাবে লিখতে পারি, সি ইজ বিটুইন ডি অ্যান্ড ই। সি ইজ বিটুইন ডি অ্যান্ড ই। তারপর স্টেটমেন্টে চলে, এইচ ইজ সিটিং টু দ্য ইমিডিয়েট লেফট অফ ই। এইচ ইজ সিটিং টু দ্য ইমিডিয়েট লেফট অফ ই। এইচ ইজ সিটিং টু দ্য ইমিডিয়েট লেফট অফ ই। H is sitting immediate left of E. H is sitting to the immediate left of E. তাহলে আমরা পরের স্টেটমেন্টে চলে যাই, H and F are diagonally opposite. H and F are diagonally opposite. তাহলে আমরা দেখি H and F are diagonally opposite. H and F are diagonally opposite. বলেছে G and B, G and B are not near to each other. G and B are not near to each other. তাহলে আমরা 5 নম্বর স্টেটমেন্ট লিখলাম, G and B
আর নট নিয়ার টু ইচ আদার, জি অ্যান্ড বি আর নট নিয়ার টু ইচ আদার। এবার আমরা এই গ্রাফস থেকে কিভাবে অঙ্কটা অ্যাপ্রোচ করতে হয় সেটা আমরা দেখে নিই। তাহলে প্রথমে বলেছে যে সি ডি আর ই এর মাঝে বসবে, সি ডি আর ই এর মাঝে বসবে। আমরা যদি সি কে এখানে বসাই এবং ডি কে এখানে বসাই, ই কে এখানে বসাই আরেক জায়গা, আরেক জায়গায় আমরা যদি সি কে এখানে বসাই, ডি কে এখানে বসাই এবং ই কে এখানে বসাই, দেখো আমরা দুটো কনক্লুশনই একবারে নিয়ে অ্যাপ্রোচ করছি। যেটা কারেক্ট দিকে যাবে সেটা রাইট করব, যেটা ভুল হবে সেটা আমি এলিমিনেট করে নেব। তাহলে আমরা এই অপশনটা আমাদের হয়ে গেল, ডি এবং ই এর মাঝখানে সি বসবে, ডি আর ই এর মাঝখানে সি বসবে। তাহলে এই স্টেটমেন্টটা হয়ে গেল। তার পরেরটাই বলেছে ই এর ইমিডিয়েট লেফটে এইচ বসবে, ই এর ইমিডিয়েট লেফটে এইচ বসবে। তাহলে আমরা দেখে নিই ই এর ইমিডিয়েট লেফটে এইচ বসবে। তাহলে দেখো এখানে খুব সুন্দরভাবে বসানো গেল। কিন্তু এখানে ই এর ইমিডিয়েট লেফটে এইচ কে আর বসানো যাবে না যদি আমরা এই স্টেটমেন্টটা দেখি আগাই। তাহলে আমরা কি হলো, এই স্টেটমেন্টটা আমাদের ভুল, এটাই আমাদের ঠিক। তাহলে আমরা এটা এলিমিনেট করে নিলাম। এবং কোশ্চেনে বলেছে একটা রোতে 4 জন বসবে, এই 4 জনের অপোজিটেই আরেকটা রোতে ওখানেও 4 জন বসবে। তাহলে আমরা এই 4 জন রোয়ের অপোজিটে আরেকটা 4 জনের রো তৈরি করি, ঠিক আছে। এবার আমাদের এই অপশন দুটো হয়ে গেছে। আমরা পরের অপশন দেখি। বলেছে বি এর অপোজিটে সি বসবে, বি এর অপোজিটে সি বসবে। দেখে নিই বি এর অপোজিটে সি, তাহলে আমরা এখানে যদি বি বসাই তাহলে বি এর অপোজিটে সি হয়ে যাবে। তাহলে আমাদের এই অপশনটা এলিমেন্ট হয়ে গেল। তারপরে বলেছে এইচ, যে নাকি এফ আর এইচ আর ডায়াগোনালি অপোজিট, এফ আর এইচ আর ডায়াগোনালি অপোজিট। তাহলে এখানে এইচ পেয়ে গেছি, তার ডায়াগোনালি অপোজিট নিশ্চয়ই এমন হবে, এখানে এফ হবে। বা আমরা এটা আরেকভাবে করতে পারতাম, আমরা যদি 5 নম্বর অপশনটা আগে করতাম কি হবে, যদি 5 নম্বর অপশনটা আগে দেখতাম, বলেছে জি আর বি নট নিয়ার টু ইচ আদার, কখনোই তারা পাশে বসবে না, জি এবং বি কখনোই তারা পাশে বসবে না। তাহলে এখানে বি আছে, এটা বি, জি আর বি কখনো পাশে বসবে না, তার মানে এখানে আমরা কখনোই জি কে বসাতে পারবো না, এখানে আমরা কখনোই জি কে বসাতে পারবো না। তাহলে জি এর একমাত্র একটাই সিট বেঁচে আছে, যে নাকি এটা। তাহলে আমরা এখানে জি কে বসিয়ে দিলাম। এবার আমরা 4 নম্বর ইনফরমেশনে চলে যাই, আমরা এইটা ইনফরমেশন কমপ্লিট হয়ে গেল। এবার বলেছি এইচ আর এফ আর ডায়াগোনালি অপোজিট, এইচ আর এফ আর ডায়াগোনালি অপোজিট। তাহলে আমরা কি করব, এইচ এর ডায়াগোনালি অপোজিট কে এটা, এইচ এর ডায়াগোনালি অপোজিট এটা, তাহলে এইচ এর অপোজিট ডায়াগোনাল অপোজিট যে নাকি হবে এফ। তাহলে একমাত্র একটাই সিট আমাদের জন্য বাকি রইল, সেটা কার, সেটা হলো এ। বাদ বাকি 7% আমাদের সম্বন্ধে জানা হয়ে গেছে, শুধুমাত্র এ সম্বন্ধে আমাদের কিছু জানা নেই। তাহলে নিশ্চয়ই এই সিটটা এ বসবে, তাহলে এ বসালাম। তাহলে দেখো খুব সহজেই আমরা একটা রাফ তৈরি করে তার থেকে অঙ্কটা সলভ করলাম। এবং এইভাবেই তোমাদের সিটিং অ্যারেঞ্জমেন্ট করতে হবে, তাহলে তোমরা একভাবেই অ্যাপ্রোচটা করতে পারবে অঙ্কে। তাহলে এর এগেইনস্টে কটা প্রশ্ন আছে সেটা আমরা দেখে নিই। তাহলে আমরা কোশ্চেনগুলো দেখে নিই। বলেছে হুইচ পারসন সিটিং অপোজিট টু এ, হুইচ পারসন ইজ সিটিং অপোজিট টু এ। তাহলে বলছে হুইচ পারসন ইজ সিটিং অপোজিট টু এ, তাহলে এর অপোজিট আমরা দেখতে পাচ্ছি ই আছে। তাহলে হুইচ পারসন ইজ অপোজিট টু এ, অপশন কারেক্ট ই। এখানে ই কোথায় আছে, এই ডি অপশন ইজ কারেক্ট। তারপরে প্রশ্নে চলে যাই, হু ইজ ডায়াগোনালি অপোজিট টু ডি, হু ইজ ডায়াগোনালি অপোজিট টু ডি। তাহলে আমরা ডি খুঁজে পাই, এই ডি। হু ইজ ডায়াগোনালি অপোজিট টু ডি, ডি এর ডায়াগোনালি অপোজিট কি আছে, জি। তাহলে আমরা উত্তর পেয়ে গেলাম জি। তাহলে অপশন বি ইজ কারেক্ট। তারপরে হু ইজ ইমিডিয়েট রাইট অফ এ, হু ইজ ইমিডিয়েট রাইট অফ এ। এখানে এর ইমিডিয়েট রাইট কি আছে, এর ইমিডিয়েট রাইট আছে বি। তাহলে আমরা বি অপশনটা কারেক্ট করব, বি অপশন ইজ কারেক্ট। তাহলে দেখো আমরা খুব সহজে প্রশ্নগুলো কমপ্লিট করলাম। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তোমরা অবশ্যই শেয়ার, সাবস্ক্রাইব করবে এবং আমাদের পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বেল আইকনটি ক্লিক করবে। এবং আমি তোমাদের কথা দিয়েছিলাম ওয়েস্ট বেঙ্গল পুলিশের এসআই মেন্সের রিজনিংয়ের খুব ইম্পর্টেন্ট টপিকগুলো নিয়ে তোমাদের আলোচনা করব, এবং আমি যেটা করছি তোমরা দেখছো, এবং পরবর্তী ভিডিওগুলো আমরা দিতে থাকবো। ধন্যবাদ।